আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু। আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ, এবং এক্স ব্যাংকার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। আজকের ক্লাসে জানাচ্ছি স্বাগতম ব্যাংকার বন্ধু। আজকে আমরা মূলত আপনাদের ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের জেআইবিবির প্রিন্সিপালস অফ ইকোনমিক্সের মডিউল 1-এর একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ আলোচনা করব। চলেন সেই প্রশ্নটা কি দেখে নিই। তো ব্যাংকার বন্ধু, আমরা যে প্রশ্নটা আলোচনা করবো এখানে প্রথমেই বলছে যে ক্লাসিফাই দ্য ফলোয়িং টপিক্স অ্যাজ রিলেটিং টু মাইক্রো ইকোনমিক্স অর মিক্রো ইকোনমিক্স। এখানে নিচে বেশ কিছু 5টা টপিক্স দেওয়া আছে। এই 5টা টপিক্সের মধ্যে কোন টপিক্সগুলো মাইক্রো ইকোনমিক্স এবং কোন টপিক্সগুলো ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে সেটাই বলছে একটা আইবিবি 20 নম্বর প্রশ্নে। প্রথমে আমাদের বলছে এ ফ্যামিলিজ ডিসিশন অ্যাবাউট হাউ মাস ইনকাম টু সেভ। একটা পরিবারের সিদ্ধান্ত সে কতটুকু টাকা সেভ করবে, এটা কি মাইক্রো ইকোনমিক্সের মধ্যে যাবে না ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে যাবে। দ্য ইফেক্ট অফ গভর্নমেন্ট রেগুলেশনস অন অটো ইমিশন। গভর্নমেন্ট রেগুলেশনের অটো ইমিশনের উপর প্রভাব। দ্য ইম্প্যাক্ট অফ হায়ার ন্যাশনাল সেভিংস অন ইকোনমিক গ্রোথ। হায়ার ন্যাশনাল সেভিংসের উপর ইকোনমিক গ্রোথের প্রভাব। এ ফার্মস ডিসিশন অ্যাবাউট হাউ মানি ওয়ার্কার্স টু হায়ার। একটা ফার্ম সিদ্ধান্ত নিচ্ছে যে কতগুলো ওয়ার্কার হায়ার করবে। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ইনফ্লেশন রেট অ্যান্ড চেঞ্জেস ইন দ্য কোয়ান্টিটি অফ মানি। ইনফ্লেশন রেটের সাথে কোয়ান্টিটি অফ মানির এটা রিলেশনটা কি আমরা বাংলায় একটু দেখি। বাংলায় দেখে আমরা বলি ব্যষ্টিক অর্থনীতি বা সামষ্টিক অর্থনীতির সাথে সম্পর্কিত হিসাবে নিম্নলিখিত বিষয়গুলোকে শ্রেণীবদ্ধ করুন। কত আয় সঞ্চয় করতে হবে সেই সম্পর্কে একটা পরিবারের সিদ্ধান্ত। তো ব্যাংকার বন্ধু, আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে যে একটু আমরা এই বিষয়টা আগে বুঝতি যে কত আয় সঞ্চয় করতে হবে সে সম্পর্কে একটা পরিবারের সিদ্ধান্ত। তাহলে একটা পরিবারের যখন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পরিবার মানে কিন্তু ক্ষুদ্র, আর ক্ষুদ্র বিষয়গুলো নিয়ে ছোট অবস্থা নিয়ে আলোচনা করে কি যেটাতে সামগ্রিক অবস্থা প্রতিফলিত হয় না, সেটা হলো ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। তাহলে আমরা বলতে পারি যে কত আয় সঞ্চয় করতে হবে সেই সম্পর্কে একটা পরিবারের সিদ্ধান্ত কিন্তু ব্যষ্টিক অর্থনীতি বা এই যে মাইক্রো ইকোনমিক্স বা ব্যষ্টিক অর্থনীতি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বয়ংক্রিয় নির্গমনের উপর সরকারি বিধানের প্রভাব। স্বয়ংক্রিয় নির্গমন মানে অটো এমিশন, মানে একটা ইন্ডাস্ট্রির উপর একটা সরকার যে রেগুলেশন করছে তাহলে সেটার প্রভাবটা কী হবে। তো ওই ইন্ডাস্ট্রি বলতে একটা ছোট ইন্ডাস্ট্রি, একটা নির্দিষ্ট স্পেসিফিক ইন্ডাস্ট্রি বলছে। তাহলে ওই নির্দিষ্ট ইন্ডাস্ট্রির উপর যেহেতু বলছে, সামগ্রিকভাবে তার বলছে না, তো এই জন্য আমরা বলেছিলাম যে ব্যষ্টিক অর্থনীতি বা ব্যষ্টিক অর্থনীতির সংজ্ঞাতে আমরা বলেছিলাম যে এটা হলো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করবে বা বিজনেসের। তাহলে এটা একক প্রতিষ্ঠান, তাহলে এটা নিশ্চয়ই হচ্ছে হলো ব্যষ্টিক অর্থনীতি আমরা বলতে পারি। চলেন আমরা দেখি এটা এই যে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সের এটা আলোচনা। আচ্ছা, তারপর অর্থনৈতিক প্রবৃদ্ধির উপর উচ্চ জাতীয় সঞ্চয়ের প্রভাব। তাহলে দেখেন ইকোনমিক গ্রোথ বা উচ্চ জাতীয় সঞ্চয়, তাহলে ইকোনমিক গ্রোথ এটা কিন্তু দেশের অর্থনীতির সামগ্রিক অবস্থা। এটা কিন্তু তাহলে যখন পুরো অবস্থা চলে আসবে তখন আমরা কি বলছি, সেটাকে সামষ্টিক অর্থনীতি বলছি, অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক্স বলছি। তাহলে আমাদের এই 3 নম্বরটা দেখেন আমরা লিখে দিচ্ছি ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, এরপর আসেন আমাদের কতজন কর্মী নিয়োগ করবেন সে সম্পর্কে একটি ফার্মের সিদ্ধান্ত। একটা ফার্ম মানে কিন্তু একটা প্রতিষ্ঠান, আর একটা প্রতিষ্ঠান মানে আমরা বলে দিচ্ছি যে সেটা কিন্তু ব্যষ্টিক অর্থনীতির। এরভাবে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতেই পারে, অনেক সময় অ্যানালিটিক্যাল আসে। তাহলে আমরা দেখেন যে আমরা এইটাকে এই 4 নম্বরে দিয়েছি যে ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্স। ব্যাংকার বন্ধু, যদি ধারাবাহিকভাবে এই ক্লাসের সব ভিডিওগুলো দেখেন তাহলে চ্যাপ্টার 1 থেকে আপনি 20 মার্কস কিন্তু ইজিলি কভার করতে পারবেন, আমরা যেভাবে ছবি দেখিয়েছি। কিন্তু চ্যাপ্টার 1 ছাড়াও তো অন্য চ্যাপ্টারগুলো আরও কঠিন কঠিন চ্যাপ্টার রয়েছে, তো সেগুলো তো আপনি গ্রাফ সহ রয়েছে, সেগুলো তো নিজে নিজে পড়ে বুঝতে পারবেন না। তো আমরা এটা একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে আমাদের মেন্টরশিপে আপনি সব প্রশ্নগুলো বুঝতে পারবেন, আর যখনই সব প্রশ্ন গ্রাফ বুঝতে পারবেন তখন কিন্তু ইকোনমিক্স এত জটিল হবে না, এত মুখস্থ করতে হবে না। তো এই জন্য আপনি সব ভিডিওগুলো দেখে এবং আমাদের ডেমো পিডিএফ আমরা বাংলা যে হ্যান্ডনোটটা বানিয়েছি, এইটা যে সবচেয়ে ভালো মানের হ্যান্ডনোট, এইটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। এখানে কোনো গুগল ট্রান্সলেটের কিন্তু আমরা ওইরকমভাবে নেই, সহজ সাবলীলভাবে বাংলা ভাষায় আমরা লিখেছি। ইংলিশটাও আমরা কিন্তু খুব ভালো মানের হ্যান্ডনোট করেছি। তো এটা দেখার পর যদি আপনার মনে হয় আমাদের কোয়ালিটি সম্পর্কে আগে যাচাই করেন, সব ভিডিওগুলো দেখেন, পিডিএফ ফাইলগুলো পড়েন, যে আসলেই আপনি বাংলার উত্তরগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা কি আমরা খটোমটো বা কঠিন ভাষায় লিখছি কিনা বা গুগল ট্রান্সলেটে লিখছি কিনা। যদি তারপর মনে হয় যে হ্যাঁ সত্য কথা আমি যেটা বলছি, তারপর আপনি ক্লাসে ভর্তি হন। আমাদের ক্লাসে ভর্তি হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01753551557 নাম্বারে নক দিতে পারেন। তো আমাদের 5 নম্বর প্রশ্নটা দেখেন, মুদ্রাস্ফীতির হার এবং টাকার পরিমাণের পরিবর্তনের মধ্যে সম্পর্ক। তো
তো এই মুদ্রাস্ফীতির হার এবং টাকার পরিমাণ পরিবর্তন, মুদ্রাস্ফীতি মানেই কিন্তু এটা গোটা দেশের বিষয়, এটা সেন্ট্রাল ব্যাংক কিন্তু কন্ট্রোল করতে চায়। তাহলে মুদ্রাস্ফীতি হলো একটা সামগ্রিক বিষয়, আর সামগ্রিক বিষয় হলেই সেটা কিসের মধ্যে যাবে, সামষ্টিক অর্থনীতির মধ্যে যাবে। তো সেটাই আমরা আলোচনা করছি, সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স। তো এই ছিল আজকের ক্লাস ব্যাংকার বন্ধু। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।